ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রে মাদুরোর বিচার জানালেন ট্রাম্প। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের নিন্দা। জাতীয় নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। কাল থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ। সহপাঠী হত্যার বিচার দাবিতে ফের আন্দোলনে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজটে নাকাল নগরবাসী। এবং আজও সারা দেশে শীতের দাপট, বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ। শীতজনিত রোগ এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আমি আছি। বিস্তারিত জানাবো সংবাদের শুরুতেই জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন, জাতিসংঘ, এমনকি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মস্কো বলছে এই হামলার কোনো যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়েও আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ঐশী আলম, মোহনা সংবাদ। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। ঢাকার 13 আসনে 253 মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে 174টি। এর মধ্যে 119টি বৈধ এবং বাতিল করা হয়েছে 54টি। মনোনয়ন বাতিলের কারণ লিখিতভাবে জানানো হবে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশন বা আদালতে আপিল করা যাবে। 5 থেকে 11 তারিখ পর্যন্ত থাকবে আপিলের সুযোগ। দর্শক, এই নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, আজ তো মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন, কেমন দেখছেন সেখানকার তৎপরতা জানাবেন? সোনিয়া, প্রথমেই জানিয়ে রাখি যে মনোনয়নপত্র দাখিলের যে শেষ সময় ছিল সেটি ছিল কিন্তু 29 ডিসেম্বর এবং এরপরেই 30 তারিখ থেকে আজকে, মানে জানুয়ারির আজকে 4 তারিখ, আজকে পর্যন্ত ছিল যাচাই বাছাইয়ের শেষ দিন। এবং এই পর্যন্ত বিভাগীয় কমিশনার এবং আমরা জেনেছি জেলা প্রশাসক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এই 3 জনকে আসলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব রয়েছেন ঢাকার যে 20টি আসন রয়েছে সেখানে। এবং এই 20টির মধ্যে 13টি আসন আসলে মূলত রয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে এবং সেখানে থেকে এবং এর পাশাপাশি যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখানেও 7টি নির্বাচনী আসন রয়েছে। এবং এছাড়া আঞ্চলিক কর্মকর্তা যেটি রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঠিক পেছনে ইটিআই ভবন, সেখানেও কিন্তু 2টি আসন রয়েছে, ঢাকা 13 এবং ঢাকা 15।
এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের অফিস থেকে এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার যে অফিস, সেই তিনটি জায়গা থেকেই কিন্তু মূলত যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাগজ সেটি কিন্তু নির্বাচন কমিশন পর্যন্ত চলে এসেছে এবং সেখানে থেকে আমরা জেনেছি এখন পর্যন্ত 234টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই 20টি আসনে যারা নির্বাচন করতে চান সেই প্রার্থীরা, এবং এর মধ্যে থেকে 161টি কিন্তু বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং বাকিগুলো বাতিল করা হয়েছে এবং এর মধ্যে একটি কিন্তু রয়েছে যার স্থগিত করা হয়েছে প্রার্থিতা। এবং এটা আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে মানে 5 তারিখ থেকেই 11 তারিখ পর্যন্ত আপিলের একটি সুযোগ কিন্তু এই প্রার্থীরা পাবেন যাদের বাতিল হয়ে গিয়েছে কিংবা যে প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তাদের প্রার্থিতাকে যদি অন্য কোনো প্রার্থী বা বাংলাদেশের কোনো ভোটার যদি বা নাগরিক যদি সেটাকে চ্যালেঞ্জ করতে চান সেই সুযোগটি কিন্তু রয়েছে। এবং 11 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের এই যে আপত্তিগুলো আসলে জমা দেওয়ার পরে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে আপিল নিষ্পত্তি শুনানি করবেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার থাকবেন এবং বাকি যে 4জন কমিশনার রয়েছেন তারা থাকবেন এবং তারা সেখানে আসলে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এছাড়াও এর পরবর্তীতে কিন্তু প্রার্থীদের আদালতে যাওয়ার সুযোগ থাকছে এবং তারা সেখানে যে রিটও করতে পারবেন। তো সোনিয়া, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আরও খবর জানাতে রাজশাহী থেকে মেহেদী হাসান শ্যামল ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাসেল কবির। প্রথমে যাচ্ছি রাজশাহীতে শ্যামলের কাছে। শ্যামল, রাজশাহীতে মনোনয়ন যাচাই বাছাইয়ের এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে সেই বিষয়ে আমাদের জানাবেন। জানিয়ে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার মোট 6টি আসনে আসলে প্রথম যে নমিনেশন উত্তোলন 57 জন নমিনেশন উত্তোলন করেছিলেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আসলে এই নমিনেশন তুলেছিলেন, তবে জমা দিয়েছিলেন 38 জন। আপনারা জানেন যে গত 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত যে যাচাই বাছাই, সেই যাচাই বাছাইয়ের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে গতকালকেই, যেখানে আমাদের রাজশাহী জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানিয়েছেন যে গতকালকে আসলে যাচাই বাছাইয়ের কাজ সাঙ্গ হয়েছে এবং শেষ হয়েছে। সেই ক্ষেত্রে এই 38 জন প্রার্থী যারা বিভিন্ন দল এবং স্বতন্ত্রের মধ্যে থেকে নমিনেশন তুলেছিলেন, তার মধ্যে যে 19 জনকে আসলে যাচাই বাছাই আপাতত প্রাথমিক পর্যায়ে বৈধতা দিয়েছেন এবং যে 19 জনকে বাকি 19 জনকে এখনো পর্যন্ত অবৈধ বলা হচ্ছে বা বৈধতা দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে যে আপিলের যে বিষয়টি, সেই আপিলের বিষয়টা কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। সেই আপিলটা কিন্তু তারা করবেন হচ্ছে ইসি কার্যালয়ে। সেই ইসি কার্যালয়ে আপিলটা করার পরে মূলত তারা যদি নমিনেশন ফিরে পায় তাহলে সেই ক্ষেত্রে তারা পুনরায় আবার নির্বাচনের জন্য তারা সিলেক্টেড হবেন। সেই ক্ষেত্রে উনি আমাদের কাছে জানিয়েছেন যে কেন আসলে যাচাই বাছাই তারা বাদ করেছেন। তিনি যেটা আমাদেরকে তথ্য জানিয়েছেন, সেই বলেছেন যে এইখানে ঋণ খেলাপির কিছু ইস্যু আছে, কিছু যারা হলফনামায় তারা স্বাক্ষর করেনি, এছাড়াও 1% বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের যাদের নমিনেশন বাতিল হয়েছে প্রাথমিক পর্যায়ে, তারা যে 1% ভোটারদের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর কিন্তু সম্মিলিত নথিপত্র তারা জমা দিতে পারেনি, যার ফলে তাদের নমিনেশন পত্র প্রাথমিক পর্যায়ে বাতিল হয়েছে। তবে তারা আপিল করে পুনরায় সেটা ফিরে পেতে পারেন যদি সেই সুযোগ তারা নেয়। তো এই বিষয়ে আমরা রাজশাহীর 6টি আসনের যে মূল যে রাজশাহী জেলার যে 6টি আসন, সেই 6টি আসনে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আসলে নমিনেশন তুলেছিলেন, সেই জাতীয়তাবাদী দলের প্রত্যেকেই আসলে তাদের নমিনেশন বৈধ হয়েছেন এবং সাথে জামাতের অন্যান্য প্রার্থীদেরও কিন্তু আসলে নমিনেশন বৈধ হয়েছে। এছাড়াও আমরা দেখেছি এবি পার্টি, ইসলামী শাসনতন্ত্র, এই ধরনের অনেকগুলো দলেরই আসলে নমিনেশন তারা সঠিক যাচাই বাছাইয়ের মধ্যে টিকেছেন। তো আমি এই রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে আমি এখন সরাসরি চলে যাব, যুক্ত হব রাজশাহী বগুড়ার যিনি আমাদের রাসেল কবির আছেন। রাসেল কবির সেই জায়গা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। রাসেল। শ্রাবণ, আপনি যেমনটি বলছিলেন আসলে এরকম বগুড়াতেও 12টি
উপজেলায় 12টি পৌরসভায় 7টি সংসদীয় আসনে গতকাল কিন্তু আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। যাচাই বাছাইয়ে 26 জন প্রার্থীকে আসলে বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। এবং একটু জানিয়ে রাখি তো আসলে এই 7টি সংসদীয় আসনে 45 জন কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছিলেন এবং 39 জন ফরম জমা দিয়েছিলেন। এখানে আপনারা জানেন যে অতি গুরুত্বপূর্ণ দুইটি আসন, একটি হলো বগুড়া সদর এবং গাবতলী শাহজাহানপুর। বেগম খালেদা জিয়ার আসলে মৃত্যুর কারণে আসনটি নির্বাচনে আসলে তার কার্যক্রম একদম সম্পূর্ণ সমাপ্ত করা হয়। পাশাপাশি আসলে বগুড়া 6 আসন যদি বলে, বগুড়া 6 আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পাশাপাশি আবিদুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী, তার আসলে মনোনয়নটি বৈধ করা হয়। বৈধ ঘোষণা করে জেলা নির্বাচন কর্মকর্তা তৌফিকুর রহমান। এরপরে এবং 12টি আসলে 12 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু বাতিল ঘোষণা করা হয় এই এই সংসদীয় 7টি আসনে। সর্বমোট আসলে আমরা সর্বশেষ যেটা লাস্ট তথ্য পেয়েছি যে এখানে 26 জন প্রার্থী এইবার কিন্তু আসলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমরা এমনটা আসলে জেনেছি। তো একটু জানিয়ে রাখি আসলে আজকে থেকে কিন্তু এখানে যারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বা বিভিন্ন ভাবে যারা আপিল করবে সে সকল কাগজপত্রের জন্য যাদের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত বা যেগুলো বৈধ হয়নি তারা কাগজপত্র সংগ্রহ করছেন, তারা আপিলের জন্য কিন্তু আসলে জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের সার্টিফাই কপি এগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। আমরা সকাল থেকে কিন্তু আসলে এমনটা আসলে আমরা দেখতে পাচ্ছি, তাদের এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি। পাশাপাশি আসলে একটু জানিয়ে রাখি যে এইবার বগুড়ার 7টি সংসদীয় আসনে এবার 983টি আসলে কেন্দ্রে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এমনটি নির্বাচন কমিশনের মাধ্যমে আসলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আসলে যারা বৈধতা পেয়েছে তাদের মধ্যে আমরা দেখছি যে তারা কিন্তু আসলে বিভিন্ন দল যারা আছে তারা অধীর আগ্রহের সাথে তারা নির্বাচন আইন মেনে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি আসলে বগুড়া সদর আসনটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, এই আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু প্রথম এইবার এখানে প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে নেতাকর্মী কিন্তু আসলে বলছে যে তাদেরকে আসলে নেতাকর্মীরা বলছে যে এবার সর্বোচ্চ ভোটে এখান থেকে তারা তাদের প্রার্থীকে তারেক রহমানকে নির্বাচিত করবেন। এবং একটু তথ্য জানিয়ে রাখি, বগুড়া শাহজাহানপুর এবং গাবতলী যে আসনটি বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার নির্বাচনগুলো শর্ত ঘোষণা করা হয়েছে, সেখানে মোর্শেদ মিল্টন আমরা দেখেছি যে আসলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে নির্বাচনের উত্তাপ কিন্তু আসলে বগুড়ায় আমরা দেখছি যে উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে। এই উত্তাপ আসলে অলি গলি চার দোকান বা প্রার্থীরা তারা বিভিন্ন কৌশলে নির্বাচন আইন মেনে তারা কিন্তু আসলে আমরা দেখেছি ভোটের মাঠ আসলে চুষে যাচ্ছে। যেহেতু বগুড়ার ব্যাপারে যদি বলা হয়, বগুড়ার 7টি সংসদ আসনে কিন্তু আসলে যেহেতু বগুড়ার ঘাঁটি, তারা এই আসনগুলিতে এবার বিজয়ের জন্য তারা আসলে সামনে আমরা দেখছি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো সোনিয়া, এই ছিল আমার কাছে নির্বাচন মনোনয়ন যাচাই বাছাইয়ের সব মিলেই সর্বশেষ। শ্যামল ও রাসেল, আপনাদের ধন্যবাদ। সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহী ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট, অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গেল ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন, আজ আবারও নামলেন। দর্শক, এই নিয়ে আরো জানতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুন্নি, আমরা যেমনটা শুনছিলাম শিক্ষার্থীরা অবরোধ করে সড়কে বেহাল দশা করে ফেলেছে, সেখানে কি বিক্ষোভ তুলে নিতে প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন? সোনিয়া, আপনি হয়তো জেনে থাকবেন যে তেজগাঁ কলেজের শিক্ষার্থী যে কিনা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, সায়েন্সের শিক্ষার্থী, ওনার মারা গেছেন উনি হচ্ছে সাকিব। তো উনি ঘটনাটা ঘটেছিল গত ডিসেম্বরের 6 তারিখে। তো গত
4 দিন ধরে সে হাসপাতালে আইসিইউতে ছিল এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। এই নিয়ে তেজগাঁ থানায় কিন্তু মামলা দায়ের হয়েছে। তো তারপরে এতদিন পরে গতকালকে একজন অ্যারেস্ট হয়েছে। তো এটা নিয়ে কিন্তু এখানে শিক্ষার্থীরা 6-7 দিন আগে থেকে তারা ঘোষণা দিয়েছিল যে এর সড়ক অবরোধ করা হবে, কিন্তু এটা সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়াতে খুব বেশি বিড়ম্বনা পড়েছেন এখানে অফিসগামী মানুষগুলো এবং চলাচল করা যাত্রীরা। তাদের মধ্যে অনেক হতাশা কাজ করছে, নির্দিষ্ট সময় তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না এবং তারা বিভিন্ন সমস্যার কথা প্রকাশ করছেন। এবং শুধুমাত্র যদি তাদের যে ঘোষণাটা এসেছে সেই ঘোষণাটা নিয়ে তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে না আসবেন বা তাদের যে একটা দাবি আছে এই দাবিটা যতক্ষণ পর্যন্ত তারা সমাধান করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবেন। আমি এই নিয়ে তেজগাঁ কলেজের শিক্ষার্থীর সাথে জানতে চাচ্ছি যে কি কারণে তাদের এই রাস্তা অবরোধ এবং তাদের পরবর্তী কর্মসূচিটা কি। আমরা গত 6 ডিসেম্বর পরবর্তী কর্মসূচি আমরা আবার কালকে পালন করতে পারি যদি আজকের ভিতর প্রশাসন আমাদের কিছু জবাব না দেয়। গত আন্দোলনে প্রশাসন আমাদেরকে বলেছিল 48 ঘন্টার ভিতরে খুনিদের ধরবে, কিন্তু খুনিরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে এসেছিল এবং সেলফি তুলে তার নিজ আইডিতে পোস্ট করে, তখন তারা ধরেনি, প্রশাসন সামনে ছিল। তো সোনিয়া, যেটা শুনছিলেন যে তারা যতক্ষণ পর্যন্ত রাস্তা ততক্ষণ পর্যন্ত অবরোধ করে রাখবে যতক্ষণ না পর্যন্ত এই আসামিরা আইনের আওতায়। মুন্নি, আপনাকে ধন্যবাদ। দেশ জুড়ে বাড়ছে শীতের প্রকোপ, কমছে রাত ও দিনের তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। শিশুদের শীতজনিত অসুস্থতা এড়াতে চিকিৎসকরা বলছেন অযথা বাইরে না নিতে, ঘরে রাখার পাশাপাশি তাদের দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। হুসনা বেগম 3 মাস বয়সের লাবিবের দাদি। এই ছোট্ট শিশুকে নিয়েই রাজধানীর শিশু হাসপাতালে তিনি আজ 18 দিন যাবত। আমি আজকে 18 দিন থেকে হাসপাতালে। সমস্যা ঠান্ডার থেকে বলছে নিউমোনিয়া। তার মতো আরো অনেকে হাসপাতালে রাত দিন পার করছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছোট্ট শিশু নিয়ে। 3 দিন আগে জ্বর ছিল, আর এরপরে দেখতেছি ওর পেট খারাপ, টয়লেটে অনেক নরম হয়েছে। এরপর থেকে ও 7-8 ঘন্টায় প্রস্রাব করে নেয়। তো আমরা সন্দেহ করছি ডিহাইড্রেশন, এরপরে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আগে অল্প ছিল, আর 6 মাস অল্প ছিল, মানে এখন 5-6 দিন ধরে গাড়াই গেছে, নিউমোনিয়া হয়েছে। তো আজকে 8 দিন ধরে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া শুষ্ক থাকায় শিশুরা নিউমোনিয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঠান্ডা কাশির ভিতরে আরেকটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় যে শীতকালীন ডায়রিয়া, যেটাকে আমরা রোটা ভাইরাল ডায়রিয়া বলি। এই ডায়রিয়ার প্রবণতা নিয়ে অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। তাছাড়া আউটডোর বেসিসে যে রোগীগুলো বেশি দেখা যাচ্ছে যে টনসিলের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, এগুলো বাচ্চা নিয়ে সাধারণত আসছে, যেটাকে আমরা বলি গলায় ব্যথা, কানে ব্যথা। শিশুদের নিরাপদে রাখতে এমন আবহাওয়ায় অযথা বাড়ির বাইরে না গিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক। বাচ্চাদেরকে বদ্ধ ঘরে রাখা যাবে না। অনেকেরই ধারণা যে শীতের ভিতরে সমস্ত জ্বালানা দরজা বন্ধ করে দিয়ে ঘরটা একটা বদ্ধ করে ফেলে, এর ভিতরে কিন্তু আবার এই রোগ প্রবণতাটা বেশি দেখা যায়। ওয়েল ভেন্টিলেশন রুম থাকতে হবে। আর আননেসেসারি বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করা যায় না। চিকিৎসকদের এই সতর্ক বার্তা এমন সময়ে যখন সারা দেশে তাপমাত্রা নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সূর্যের তাপ পৃথিবীতে সঠিকভাবে পৌঁছাতে না পারায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে না, ফলে দিনের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 9.5 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এমনি বাংলাদেশের তাপমাত্রা কম, পাশাপাশি আরও ঠান্ডা বাতাস হিমালয়ের পাদদেশ থেকে এসে মিশ্রিত হয়ে ঠান্ডার অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে, ফলে বেশ কয়েকদিন ধরে ঠান্ডার অনুভূতির তীব্রতা রয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত বাড়ার ইঙ্গিত দিলেন এই আবহাওয়াবিদ। আগামী 6-7 তারিখের দিকে তাপমাত্রা আরও একটু অবনমন হতে পারে, কমতে পারে, ফলে
এ সপ্তাহে শীতের অনুভূতির তীব্রতা চলমান থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে এই শীতের অনুভূতির তীব্রতা থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। শীতের তীব্রতায় ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, আর রংপুর থেকে শীত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, শীতে হাসপাতালে রোগীদের ভিড় আপনি কেমন দেখছেন জানাবেন। রংপুরের একটি প্রবাদ বাক্য আছে, মাঘের শীতে বাঘ কাঁধে। ঠিক সেই প্রবাদ বাক্যের সঙ্গে একমত হয়ে কিন্তু রংপুর অঞ্চলে তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের মানুষ সহ চিড়িয়াখানার বাঘ সহ তারা কিন্তু প্রত্যেকেই কাঁপছে রংপুর সহ রংপুর জেলার মানুষ। এই অঞ্চলের মানুষ তীব্র শীত আর ঘন কুয়াশায় খুব একটা ভালো নেই। আজকে রংপুরের যে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি যেটি জানিয়েছেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতায় শতভাগ, যার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু আগুন তাপাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হচ্ছে এবং শিশু এবং বয়স্করা তারা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। পাশেই আমাদের একজন চিকিৎসক আছে, তার কাছে আমরা জানবো শিশু এবং বয়স্কদের জন্য আপনার মেসেজটা কি। এখানে শিশু এবং বয়স্কদের জন্য আমাদের মেসেজ যেন এটা ঠান্ডা থেকে তাদেরকে নিরাপদ থাকতে হবে, বিশেষত শিশুদেরকে ওয়ার্ম রাখতে হবে, বাচ্চার মাদেরকে খেয়াল রাখতে হবে, তারা যেন ঠান্ডায় বিশেষত ঠান্ডা জনিত শিশু সর্দি কাশি এবং এমনকি নিউমোনিয়া পর্যন্ত এখানে হতে পারে। এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যারা অ্যাজমা রোগী তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঠান্ডাটা বেশ ক্ষতিকারক হতে পারে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু শুনলেন আপনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ডাক্তার আছে ডাক্তার মারুফ হোসেন, তিনি কিন্তু শিশু এবং বয়স্কদের জন্য যে মেসেজটি দিলেন সেটি আমরা শুনলাম। এবং এই তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো আছে সঠিক সময়ে যেতে পারছে না, দিনের বেলায় কিন্তু হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছে এবং ফুটপাত সহ বিভিন্ন যে বিপণী বিতানগুলো আছে এই বিপণী বিতানগুলো কিন্তু গরমের কাপড় কেনার জন্য উপচে পড়া ভিড় হয়েছে। সোনিয়া, এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। শনিবার মেলার উদ্বোধনী করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই মেলার মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাংলাদেশের বাজার। এবছর পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন স্টলে সাজসজ্জাতে ব্যস্ত দোকানিরা। এবার মেলায় বিদেশি স্টলের সংখ্যা কমেছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সাত্তার আলী সোহেল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সোহেল, বাণিজ্য মেলায় স্টলগুলোর প্রস্তুতি এবং সার্বিক এই মুহূর্তের প্রস্তুতি কি দেখছেন জানাবেন। সোনিয়া, আপনি যেটা বলছিলেন বাণিজ্য মেলার আজকে দ্বিতীয় দিন, গতকাল উদ্বোধন হওয়ার পর থেকে আজকে বাণিজ্য মেলার দ্বিতীয় দিন চলতেছে। সকাল থেকেই দর্শনার্থীরা আসতেছে, বাণিজ্য মেলা প্রবেশ করছে। আর বাণিজ্য মেলার যে বিষয়টা আপনি বলতে চাইছিলেন যে আসলে বাণিজ্য মেলার প্যাভিলিয়ন এবং দর্শনার্থীদের আগমন, বাণিজ্য মেলা গতকাল থেকে শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত যতগুলো প্যাভিলিয়ন ছিল মোটামুটি প্যাভিলিয়ন গুলো প্রত্যেকটাই প্রস্তুত হয়ে আছে। তবে দর্শনার্থী কম, শীতের কারণে হয়তো দর্শনার্থী কম। আর পাশাপাশি বাণিজ্য মেলার যে কর্তৃপক্ষ আছে তারা যেটা জানিয়েছে, গতকাল উদ্বোধন হওয়ার পরে বাণিজ্য মেলার প্রায় 10,000 দর্শনার্থী প্রবেশ করেছে। তারা আশা করছে যে আজকে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি যে অবস্থায় আছে সেই অবস্থা গতবারের তুলনায় বা অন্য বছরের তুলনায় বাণিজ্য মেলা কিন্তু এবার একটু মানে স্বাচ্ছন্দ্য এবং সচ্ছল এবং পাশাপাশি বাণিজ্য মেলার যে পরিবেশটা আছে সেই পরিবেশটা কিন্তু গতবার থেকে এবার একটু মানে অনেক ভালো। এটা দর্শনার্থীরা প্রথম দিনেই থেকেই উপলব্ধি করতেছে। আর পাশাপাশি বাণিজ্য মেলার যেই স্টলগুলো ছিল স্টলগুলাই সবগুলো স্টল ইতিমধ্যে চালু হয়ে গেছে। 2-1টা স্টল বাকি আছে যেগুলো চালু হওয়ার পথে। আর কোথা দর্শনার্থী যেটা আসতেছে এখন পর্যন্ত
দর্শনার্থী আসতেছে, ক্রেতার সংখ্যা কম। ক্রেতা এখন বেচা কিনা একেবারে নাই বললেই চলে, শুধু দর্শনার্থীরাই ঘুরতে আসতেছেন। পাশাপাশি বাণিজ্য মেলার যে অন্যান্য স্টল বা আছে, অন্যান্য স্টল এগুলো কিন্তু একেবারে মানে তারা তাদের প্যাভিলিয়নটা পুরোই সাজিয়ে আছে। 327টা প্যাভিলিয়নের মধ্যে 11টা বিদেশি প্যাভিলিয়ন আছে। 11টা বিদেশি প্যাভিলিয়নে কিন্তু পুরোপুরি ভাবে প্রস্তুত। তবে তারা আজকে যেটা আমাদের জানিয়েছেন যে তাদের সাথে। সোহেল, আপনাকে ধন্যবাদ। খেলার খবর, ক্রিকেট। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এর আগে গত মাসে আইপিএল এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ার কলকাতা নাইট রাইডার্স। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রে মাদুরোর বিচার জানালেন ট্রাম্প, জাতিসংঘ সহ বিভিন্ন দেশের নিন্দা। জাতীয় নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। কাল থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ। সহপাঠী হত্যার বিচার দাবিতে ফের আন্দোলনে তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। ফার্মগেটের সড়ক অবরোধ, তীব্র যানজটে নাকাল নগরবাসী। এবং আজও সারা দেশে শীতের দাপট। বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ। শীতজনিত রোগ এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।